হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল ষষ্ঠ অধ্যায় বরফে ঢাকা মহাদেশ এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত। এই ভিডিওতে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ 1, 2 এবং লং প্রশ্নগুলো রয়েছে, তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং নোটসগুলো খাতাতে রেডি করে নাও, যাতে তোমাদের পরীক্ষার সময় পড়তে খুবই সুবিধা হয়। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ কি? তো গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ হলো উত্তরের বিপরীত। পরের প্রশ্ন, আন্টার্কটিকা অতীতে কোন প্রাচীন ভূখণ্ডের অংশ ছিল? তো এটি গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত ছিল। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে পৃথিবীতে আন্টার্কটিকার স্থান কত? তো আয়তনের দিক থেকে পৃথিবীতে আন্টার্কটিকা পঞ্চম স্থান অধিকার করে, প্রথম স্থান অধিকার করে এশিয়া মহাদেশ। পরের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশটির সন্ধান প্রথম কবে পাওয়া যায়? তো 1820 খ্রিস্টাব্দে প্রথম আন্টার্কটিকার সন্ধান পাওয়া যায়। পরের প্রশ্ন, আন্টার্কটিকার আয়তন কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্টার্কটিকার আয়তন 1,40,00,000 বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন, সাদা মহাদেশ কাকে বলে এবং কেন? তো আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয় কারণ এই মহাদেশ সারা বছরই 1 থেকে 2 কিমি পুরু বরফের চাদরে ঢাকা থাকে এবং পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো হয়, তাই একে সাদা মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, মাউন্ট এরেবাস কোথায় অবস্থিত? তো মাউন্ট এরেবাস হলো আন্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরি। এটি প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে অবস্থিত। পরের প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উচ্চতা কত? তো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো ভিনসন ম্যাসিভ এবং এর উচ্চতা 4,892 মিটার। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? এটি কোন মহাদেশে অবস্থিত? তো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট হিমবাহ এবং এটি আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, আন্টার্কটিকার তুষারমুক্ত পর্বতশৃঙ্গকে কি বলে? তো আন্টার্কটিকার তুষারমুক্ত পর্বতশৃঙ্গকে নুনাটক্স বলে। পরের প্রশ্ন, ভস্টক কোন দেশের গবেষণা কেন্দ্র? তো ভস্টক হচ্ছে রাশিয়া মহাদেশের গবেষণা কেন্দ্র। পরের প্রশ্ন, পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান কোনটি? এর সর্বনিম্ন তাপমাত্রা কত হয়েছিল? তো পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানটি হলো ভস্টক। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় শীতকালীন তুষারঝড়ের গতিবেগ কত? তো আন্টার্কটিকায় শীতকালীন তুষারঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 150 কিমি। পরের প্রশ্ন, আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা কে? এদের প্রধান খাদ্য কি? আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এদের প্রধান খাদ্য ক্রিল মাছ প্রভৃতি। পরের প্রশ্ন, ক্রিল কি? আন্টার্কটিকার সমুদ্রে বসবাসকারী চিংড়ি জাতীয় একরকম প্রাণী। এটি পেঙ্গুইনের প্রধান খাদ্য হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, তিমি মাছের চর্বি দিয়ে কি তৈরি হয়? তিমি মাছের চর্বি দিয়ে মার্জারিন তৈরি হয়। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় কত প্রজাতির পেঙ্গুইন রয়েছে? তো আন্টার্কটিকায় প্রায় 17 প্রজাতির পেঙ্গুইন রয়েছে। পরের প্রশ্ন, কোন পেঙ্গুইন সবচেয়ে বড়? এদের উচ্চতা ও ওজন কত? তো এম্পেরর পেঙ্গুইন সবচেয়ে বড়। এদের উচ্চতা প্রায় 4 ফিট এবং ওজন প্রায় 30 কেজি। পরের প্রশ্ন, ঠান্ডা থেকে বাঁচতে পেঙ্গুইনের ত্বকের নিচে কি থাকে? তো পুরু চর্বির স্তর থাকে। পরের প্রশ্ন কি বলছে দেখো, উত্তর মেরু অঞ্চলের প্রধান বাসিন্দা কে? তো উত্তর মেরু অঞ্চলের প্রধান বাসিন্দা হলো মেরু ভাল্লুক। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি? তো আন্টার্কটিকায় অবস্থিত প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী। সালটা মনে রাখতে পারলে খুবই ভালো হয়, 1982 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি। পরের প্রশ্ন, মৈত্রী কোন দেশের গবেষণা কেন্দ্র? এটি কোথায় অবস্থিত? তো ভারতের গবেষণা কেন্দ্র, এটি আন্টার্কটিকায় অবস্থিত। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে প্রথম দক্ষিণ মেরুতে বা কুমেরুতে পৌঁছান? তো নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন এবং তার সঙ্গীরা 1911 খ্রিস্টাব্দে 14 ডিসেম্বর দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন, কিন্তু তারা যাত্রা শুরু করেছিলেন 1911 খ্রিস্টাব্দের 19 অক্টোবর। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে প্রথম উত্তর মেরু বা সুমেরুতে পৌঁছান? তো আমেরিকার অভিযাত্রী রবার্ট প্রেইরি এবং তার সঙ্গীরা 1909 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বরফের উপর দিয়ে চলাচলের জন্য বিশেষ গাড়িটির নাম কি? সেই গাড়িটির নাম হলো স্লেজ গাড়ি, যা কুকুর দিয়ে টানা হয়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মেরুজ্যোতি বা অরোরা কি? তো সুমেরু বা কুমেরু অঞ্চলে যখন একটানা 6 মাস অন্ধকার থাকে, আকাশে সূর্য দেখা যায় না, সেই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে লাল, নীল, সবুজ প্রভৃতি রামধনু রঙের আলো ছোটা দেখা যায়, একেই মেরুজ্যোতি বা অরোরা বলে। পরের প্রশ্ন, সুমেরু ও কুমেরু অঞ্চলে মেরুজ্যোতির নাম লেখো। তো সুমেরু অঞ্চলে মেরুজ্যোতি অরোরা বোরিয়ালিস এবং কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি অরোরা অস্ট্রালিস নামে পরিচিত।
একটু ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আন্টার্কটিকা চুক্তি হয়? তো 1959 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, আন্টার্কটিকার প্রধান খনিজ সম্পদ কি কি? আন্টার্কটিকার প্রধান খনিজ সম্পদ হলো কয়লা ও খনিজ তেল। পরের প্রশ্ন, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? তো উত্তরটি দেখে নাও। ভারত সহ প্রায় 40টি দেশের মোট 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে এই মহাদেশে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছে। 1959 খ্রিস্টাব্দের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে। এই সকল কারণে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য কিভাবে নষ্ট হচ্ছে? উত্তর দেখো, যে বিশ্ব উষ্ণায়ন বা ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ফলে প্রতিদিন একটু একটু করে বরফ গলে যাচ্ছে আন্টার্কটিকার। কমে যাচ্ছে মহাদেশটির আয়তন, ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন প্রভৃতি প্রাণীর সংখ্যা কমছে এবং নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। অর্থাৎ মূল কারণ বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলে বরফের গলন, এই দুটোই মূল কারণ। পরের প্রশ্ন বলছে দেখো, গ্রীষ্মকালে আন্টার্কটিকা সবচেয়ে বেশি সূর্যকিরণ পেলেও উষ্ণতা খুব বেশি বাড়ে না কেন? তো দেখো, গ্রীষ্মকালে আন্টার্কটিকা সবচেয়ে বেশি সূর্যকিরণ পেলেও সূর্যের আলো বেশ বাঁকাভাবে পড়ে। বেশিরভাগ আলোই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না। পরের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে বৃষ্টি হয় না কেন? উত্তর দেখো, যে সমগ্র মহাদেশটি বরফে ঢাকা থাকে এবং এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। এখানে কোনোভাবেই জল বাষ্পে পরিণত হতে পারে না। জলীয় বাষ্প তৈরি না হয় এখানে মেঘ সৃষ্টি হয় না, তাই এই মহাদেশে বৃষ্টিপাত হয় না। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? উত্তর দেখো, যে আন্টার্কটিকা মহাদেশটি বরফে ঢাকা এবং এখানে কোনো বৃষ্টিপাত হয় না। বছরের 6 মাস রাত্রি থাকে এবং বাকি 6 মাস সূর্যরশ্মি পড়লেও তা অত্যন্ত তির্যকভাবে পড়ে, ফলে এই মহাদেশে জল ও আলোর অভাবের ফলে কোনো বড় গাছ জন্মায় না। পরের প্রশ্ন, বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযান করেন কেন? তো উত্তরটি দেখে নাও খুব ভালো করে, কারণ এই প্রশ্নটি এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটি প্রায় এসে থাকে। তো দেখো, যে দক্ষিণ গোলার্ধের দেশ আন্টার্কটিকায় সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা এবং তুষার ঝড় চলে। শীতকালে এখানকার তাপমাত্রা -40 ডিগ্রি থেকে -75 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকায় সেখানকার তাপমাত্রা কিছুটা বাড়ে, তাই এই সময়ে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযান করেন। তো এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও তাহলে 1 নাম্বারও তোমাদের মিসিং হবে না। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব, তাই তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।